হ্যালো সবাইকে, আমি শ্রমনা। আজকে এলাম একটা খুব জরুরি বিষয় নিয়ে। সেটা হলো এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনারা এত চিন্তিত হয়ে রয়েছেন। 12 পাতার ফর্ম, 11 পাতার ফর্ম, অনেকে ভাবছেন সমস্ত ডিটেলস দিতে হবে, কত কিছু দিতে হবে আমরা এই 3,000 টাকা পাওয়ার জন্য। বাট আমি একটা কথা বলতে চাই, আপনারা কি সত্যি সত্যি যে ফর্মটা ওটা কি ডাউনলোড করে খুলে দেখেছেন যে ফর্মটা কতটা জটিল? অ্যাকচুয়ালি জটিল কি না? অ্যাকচুয়ালি সবাই কন্টেন্টের জন্য, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর জন্য, সেটা নিয়ে একটু হাসি মশকরা করার জন্য বিভিন্ন রকমের উক্তি, বিভিন্ন রকমের জিনিস ছড়াচ্ছে, মানে যেগুলো ফলস ইনফরমেশন আপনাদের মধ্যে, এবং ভয় ভীতি সৃষ্টি হচ্ছে। কিছু মানুষ মজা নিচ্ছে, কিছু মানুষ ভয় পাচ্ছেন। বাট আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, এত কঠিন নয় ফর্মটা। আমি আজকে আপনাদের সরাসরি ফর্মটা দেখিয়ে বুঝিয়ে দেব যে ফর্মের মধ্যে কোথায় কি কি ফিল আপ করতে হবে, এবং সেটা খুব কঠিন নয়। 11-12 পাতা হলেও, যেটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, যে শ্রীমতী অগ্নিমিত্রা পল তিনি বলেছিলেন যে যে ফর্মটা খুবই ইজি হবে, খুবই সহজ হবে। বাট 11-12 পাতা হবে এটা কিন্তু উনি তখন বলেননি। পরবর্তীকালে সরকারের মনে হয়েছে আবার ভ্যারিফিকেশন দরকার, যেহেতু ডেটাবেসে অনেক গরমিল দেখা গেছে। আগে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন সেখানে অনেক রকম ভুয়ো অ্যাকাউন্টসও দেখা গেছে, যেখানে হয়তো ছেলেরাও লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, এবং একের অধিক একজন মানুষের নামে একের অধিক অ্যাকাউন্ট রয়েছে, তারা পাচ্ছেন, যারা ডিজার্ভিং তারা পাচ্ছেন না। তো এই সব ইস্যুসগুলোকে রিজলভ করবার জন্যই গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা নিয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাই, আপনারা গভর্নমেন্টের সঙ্গে কোঅপারেট করুন, এবং কোনো কিছু ইস্যুস থাকলে লক্ষ্মী ভাণ্ডারে এই অন্নপূর্ণা ভাণ্ডারে এই ফর্ম নিয়ে, তাহলে আমার পরের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন, এবং যদি তারপরেও কোনো ইস্যু থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই ওটা রিজলভ করবার চেষ্টা করব। তো এখন দেখে নিন কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা, যদিও 12 পাতা, তবুও ফর্মটা কিন্তু অতটা কঠিন নয় যদি আপনারা বাংলা ফর্মটা দেখে থাকেন। আমি সেটাই একটু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আপনাদের সুবিধার্থে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটটায় আসতে হবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে সোশ্যাল সিকিউরিটি WB government.in login। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটুখানি আপনাদের সুবিধার জন্য আমি এটা দরকার হলে আমি পোস্টের লিঙ্কে দিয়ে দেবো একটা কমেন্টে পিন করে। তো ওখান থেকে আপনারা চলে যেতে পারবেন সোশ্যাল সিকিউরিটি WB government.in login, এই ইন্টারফেসটা তারপর চলে আসবে। এবার এখান থেকে দেখুন যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, ঠিক আছে। এখানে হচ্ছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম। এখানে ইংলিশ, বাংলা এবং হিন্দি, এই 3টে ল্যাঙ্গুয়েজেই তখন ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি বাংলায় ডাউনলোড করে সেটার বিস্তারিতভাবে আলোচনা করছি, ঠিক আছে। আপনাদের যেই ল্যাঙ্গুয়েজে আপনারা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, ঠিক আছে। এবার আমার কাছে অলরেডি ফর্মটা ডাউনলোড করা আছে, তো আমি সেই ফর্মটায় সরাসরি চলে যাচ্ছি। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম 13 পাতা এখানে শো করছে। তো প্রথমেই আমি বেশি উল্টোপাল্টা কথা না বলে, মানে আমি প্রয়োজনীয় কথাই বলতে চাইছি। প্রথমে দেখুন পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের যে প্রধান, মানে যে হয়তো আপনার পরিবারের আপনি প্রধান বলে মনে করেন যাকে, তার নাম দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে তার জন্ম তারিখ দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ মহিলা যে কেউ হতে পারে, ঠিক আছে, সেটা দেবেন। তারপর হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অবশ্যই আধার নাম্বার থাকবে, আধার নাম্বারটা দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে সেখানে ডিজিটাল রেশন কার্ডের আইডিটা দেবেন। তারপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য আপনাদের পরিবারে একসঙ্গে বসবাস করেন একটি বাড়িতে, সেটা দিতে পারেন। এবং তারপর ঠিকানা, যেই বাড়িতে থাকেন সেখানকার ঠিকানা। যোগাযোগ নম্বর 8 নম্বরে আছেন, যোগাযোগ নম্বর দেবেন। পরিবারের প্রধানের যোগাযোগ নম্বর দিতে পারেন।
ইয়েস, এখানে লেখা আছে দেখুন, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। মানে আপনার যদি ধরুন আপনি আপনার বাবার নাম্বার দিচ্ছেন, বা বাবাকে আপনি আপনার পরিবারের প্রধান বলে মনে করেন, বা আপনার স্বামীকে বা শ্বশুরকে পরিবারের প্রধান বলে মনে করেন, তার যেই যোগাযোগ নাম্বারটা হতে পারে সেই নাম্বারটাই দেবেন, ঠিক আছে। আর হচ্ছে তারপর হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এটা হচ্ছে। এবার দেখুন, এবার আপনাদের নাম্বার মানে আপনাদের নাম দেবেন, সদস্য 1 সদস্য 2 করে দেওয়া আছে। এবার সদস্য 1 ধরুন আপনি আপনার নাম দেবেন, তারপর জন্ম তারিখ দেবেন, তারপর লিঙ্গ দেবেন, দেন পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কি। যদি বাবার নাম হয়তো পরিবারের প্রধান হিসাবে দেন, তাহলে আপনার সঙ্গে সম্পর্ক আপনি হচ্ছেন মেয়ে, ঠিক আছে। বা হাজব্যান্ডের নাম দিলে আপনি হচ্ছে স্ত্রী, সেইটা সেই না। এবার আপনার মানে যদি সদস্য নাম্বার 1 নিয়ে ধরুন আপনি আছেন, তাহলে আধার নাম্বার আপনার দিতে হবে। এরকমভাবে সদস্য 1 সদস্য 2 আপনার পরিবারে যতজন সদস্য আছে ততজন সদস্যের নাম এবং জন্ম তারিখ এবং লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নাম্বার দিতে হবে। এই পর্যন্ত আশা করি সবাই সব বুঝতে পেরেছেন। খুবই সহজ সরল সিম্পল একটা প্রসেস। এবং তারপরে চলে যান পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। যদি যতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরুন আপনার বাবার, আপনার মায়ের, আপনার নিজের, আপনার হাজব্যান্ডের বা আপনার শ্বশুর শাশুড়ি, যতজন যা আছেন আর কি, তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্টে যে আইএফএসসি কোড, যেটা আপনি পাসবুকে ইজিলি পেয়ে যাবেন, সেখান থেকে ওইটা দিতে হবে, ঠিক আছে। মানে ডিবিটি, আর এটা অবশ্যই মাথায় রাখবেন যেটা লেখা আছে এখানে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই হতে হবে, যেখানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ফেসিলিটি থাকবে, যাতে করে আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেতে কোনো অসুবিধা না হয়, কোনো রকম প্রবলেম না হয়। সেটার জন্য আপনারা অনলাইনেও করতে পারেন। আর যদি অনলাইন করতে না পারেন, তাহলে সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে আপনার ব্যাংকের যেই নিকটতম ব্রাঞ্চটি রয়েছে, সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন এবং ডিটেলস দিন, আবেদন করুন, সব হয়ে যাবে। মানে ডিবিটি লিঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। আর যদি অনলাইন করতে চান, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি তার প্রসেসটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। ওখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড কীভাবে পাবেন সব বলে দিলাম। ব্যাংক অ্যাকাউন্টের যেই পাসবুক আছে, সেই পাসবুকে আপনার আইএফএসসি কোড পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বার তো পাবেনই। দেন হচ্ছে আপনার এপিক নাম্বার, ভোটার্স কার্ডে দেখবেন এপিক নাম্বার হয়, সেই এপিক নাম্বার আপনি পেয়ে যাবেন, সেখানে এপিক নাম্বার দিয়ে দেবেন, সেই এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে যতজন সদস্য আছে সবারই এপিক নাম্বারটা লাগবে, ঠিক আছে। তারপর বিভাগ হচ্ছে, আপনি যদি জেনারেল ক্যাটাগরির হন তাহলে ইউআর দেবেন, যদি ইডব্লিউএস ক্যাটাগরি হন ইউআরের, তাহলে আপনি দেবেন অসংখ্য, যেই পরেরটাই টিকমার্ক করবেন, বা তপশিলি হলে তপশিলি উপজাতি হলে তপশিলি উপজাতি, এইসবগুলো দেখে আপনি চেক করবেন। এবার নেক্সট আছে রেশন কার্ড। আপনার কি যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ বলবেন, যদি না থেকে থাকে তাহলে না বলবেন। তারপর হচ্ছে উল্লেখ্য কার্ডের, যদি কার্ডটা থেকে থাকে তাহলে কার্ডের মধ্যেই লেখা থাকবে এই টাইপসগুলো, সেটা একটু চেক করে নেবেন, সেই চেক করে সেই টাইপটাই আপনি মার্ক করবেন। তারপর হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি তুলে থাকেন হ্যাঁ বলবেন, যদি না তুলে থাকেন না বলবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে 3টে বা বেশি পাকা ঘর কি রয়েছে? যদি 3টে বা তার বেশি পাকা ঘর যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন। যদি 3টে পাকা ঘর না থাকে, যদি 3টের কম থাকে, ধরুন 2টো পাকা ঘর রয়েছে, তাহলে না বলবেন, ঠিক আছে। পারিবারিক জমির মালিকানা, কোনো জমি জায়গা যদি থাকে আপনার নামে বা আপনার পরিবারের নামে, ঠিক আছে, মানে পরিবারের যে প্রধান তার নামে বা পরিবারের যে কোনো সদস্যের নামে, তাহলে লিখবেন যে হ্যাঁ। আর যদি
দেখুন, এখানে অনেকে কনফিউজড হতে পারেন যে জমির মালিকানা তো আমাদের তো জমি নেই, কিন্তু আমাদের ফ্ল্যাট আছে বা আমাদের বাড়ি রয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনাদের জমির মালিকানা, শুধু বাড়ি যদি থাকে, যদি বাড়ি থাকে তাহলে অবশ্যই সেটা জমি, সেক্ষেত্রে হ্যাঁ বলতে হবে, ঠিক আছে। আর যদি ফ্ল্যাট হয় তাহলে সেক্ষেত্রে জমির মালিকানা তো আপনার নেই, সেক্ষেত্রে না বলবেন। পরিবারের সকল সদস্যের মোট জমি, যদি আপনার জমি জায়গা কিছু থেকে থাকে তাহলে সেই জমির পরিমাণটা ওখানে মেনশন করতে হবে। তারপর যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, মানে কোনো রকম আপনাদের পার্সোনাল ইউজের জন্য 4 চাকা গাড়ি আছে কিনা সেটা জানতে চেয়েছে, হ্যাঁ বা না বলবেন। আর হচ্ছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, কোনো স্বাস্থ্য বিমা থাকলে তাহলে সেটা সরকারি বেসরকারি, সেটা বিমার অঙ্ক কত, প্রিমিয়ামের বিবরণ, সেই সব মেনশন করতে হবে। এখানে প্রত্যেক সদস্যের জন্যই আপনাকে স্বাস্থ্য বিমার ডিটেলসটা দিতে হবে। তারপর হচ্ছে আয় বা পেশায় বা সদস্যদের আয়কর দিতে হয় কিনা সেটা বলবেন, মানে কোনো সদস্যর যদি আয়কর দিতে হয় সেটা বলবেন। আর পরিবারের সদস্যের প্যান কার্ড কি যদি থেকে থাকে, অবশ্যই আছে, পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে সেটার HOF প্যান নম্বর উল্লেখ করুন। আচ্ছা, প্যান নম্বরটা আপনার উল্লেখ করবেন, ঠিক আছে। সদস্যর নাম লিখবেন, তারপর প্যান নম্বর, মানে যতজন সদস্যকে আপনি মেনশন করছেন সবারই আপনার প্যান নাম্বার এখানে নাম সহ লিখতে হবে, ঠিক আছে। এবার কর্মসংস্থানের ধরন, পরিবারের কে কোন কাজের সঙ্গে যুক্ত, সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, বেকার হলে বেকার, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক, সেই অপশানগুলো রয়েছে এখানে। সমস্ত সদস্যদের নিজস্ব যে কর্মক্ষেত্র বা কি কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা মেনশন করতে হবে এখানে টিক মার্ক দিয়ে। দেন আছে হচ্ছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, মানে ধরুন আপনার পরিবারের একজনের বয়স 18 বছর হয়ে গেছে এবং সে শিক্ষিত, তাহলে সেটা শিক্ষিত লিখবেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখবেন সেখানে, ঠিক আছে। আর যদি 18 বছর না হয়ে থাকে, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, 18 বছর এখানে হতেই হবে, প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে। আর শিক্ষিত হলে তাহলে শিক্ষিত। আর যদি আপনি শিক্ষার সুযোগ না পেয়ে থাকেন বা আপনার পরিবারের কোনো সদস্য যদি শিক্ষার সুযোগ না পেয়ে থাকে কিন্তু সে প্রাপ্তবয়স্ক, তাহলে অশিক্ষিত লিখতে হবে। আর হচ্ছে আচ্ছা, কর্মসংস্থান তো আগেই বলে দিলাম আমি। পরিবারের প্রধান হয়ে গেছে। আচ্ছা, শিক্ষার ব্যাপারটা বললাম, শিক্ষিত বা অশিক্ষিত লিখবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও লিখতে হবে প্রত্যেকটা সদস্যের জন্য। কোনো সাংবিধানিক কেউ যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক এইসব ধরনের কোনো পদে থাকে আপনার পরিবারের থেকে কেউ, তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। তারপর কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ লিখবেন এবং তার সঙ্গে পেনশনের যে স্লিপটা সেটা সংযুক্ত করতে হবে, ঠিক আছে। যদি না হয় তাহলে না লিখবেন। জিএসটি, কোনো সদস্য যদি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, মানে জিএসটির কোনো আইডি রয়েছে তার হয়তো, বা কোনো ব্যবসা রয়েছে আপনাদের, সেখানে জিএসটির অধীনে আপনি সেই ডকুমেন্টেশন করেছেন, সেখানে হ্যাঁ লিখবেন। তার জিএসটি আইএন যেই নাম্বার হয় সেটা নাম্বারটাও দিতে হবে আপনাকে। পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারে যতজন সদস্য রয়েছে তার যা পেশা রয়েছে তার থেকে যা আয় আপনার মনে হচ্ছে হয় বলে সেই আয়ের অঙ্কটা দিতে হবে এখানে। সিএএ আবেদনের বর্তমান অবস্থা, সিএএ তে যদি আপনি আবেদন করে থাকেন আপনি, তাহলে এখানকার প্রয়োজনীয় ডিটেলসগুলো দেবেন প্রত্যেকটা সদস্যের জন্য, ঠিক আছে। আবেদন করা হলে আবেদনের নম্বরও দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে লাস্টে হচ্ছে এখানে আছে হচ্ছে দেখুন, কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য কোনো ক্রেডিট কার্ড বলুন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইসব কিছু কি অ্যাপ্লাই করেছেন, তাহলে পরিবারের সেই সদস্যর
মানে আইডির সংখ্যাটা এখানে দিতে হবে, কোন তারিখে ইস্যু করা হয়েছে সেটাও দিতে হবে, ঠিক আছে। যদি এর মধ্যে যে মেনশন যে ক্রেডিট কার্ড মানে গভর্নমেন্টের আন্ডারে যে ক্রেডিট কার্ডগুলো রয়েছে সেই সুবিধাগুলো যদি আপনি ভোগ করে থাকেন তাহলে সেই ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে আপনাকে এখানে। এবার হচ্ছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি প্রযোজ্য হয় এটা SIR এর ব্যাপারে আপনি ট্রাইব্যুনালে হয়তো বিচারাধীন, সেই ক্ষেত্রে তাহলে প্রযোজ্য বলতে হবে হ্যাঁ, আর যদি না প্রযোজ্য হয় তাহলে সেক্ষেত্রে না বলতে হবে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা সদস্যের জন্যই আপনাকে দিতে হবে, সব যা করতে হবে সব প্রতিটা সদস্যের জন্যই দিতে হবে, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য। আচ্ছা, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যদি বিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিশু রয়েছেন, কেউ স্কুলে পড়ছে, তাহলে তার সরকারি না বেসরকারি স্কুলে পড়ছে, তারপর হচ্ছে বা মাদ্রাসা স্কুলে পড়ছে সেটা দিতে হবে, তারপর শিশু নাম দিতে হবে, শ্রেণী দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা শিশু সদস্যের জন্যই দিতে হবে, মানে যে স্কুলে পড়ছে। তো টিকাকরণের অবস্থা, শিশু সদস্যরা টিকাকরণ হয়েছে কিনা সেই ব্যাপারটা মেনশন করতে হবে। তারপর হচ্ছে দাঁড়ান 1 মিনিট, কোনো ডিবিটি প্রকল্পের কি সুবিধা পাচ্ছেন আপনি? যেমন অনেকে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, সেটা তাহলে মেনশন করবেন, হ্যাঁ বলবেন। পরিবারের প্রধান যদি পেয়ে থাকে, পরিবারের প্রধান কিন্তু শুধুমাত্র পুরুষই হতে হবে তা কিন্তু নয়, মহিলাও হতে পারে, তিনি হয়তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, তাহলে সেক্ষেত্রে সেটা মেনশন করতে হবে, হ্যাঁ আমি পাচ্ছিলাম, মানে হ্যাঁ বা নাতে মেনশন করতে হবে, ঠিক আছে। প্রকল্পের নামটাও মেনশন করতে হবে। তারপর এখানে হচ্ছে কিছু জায়গা রয়েছে, মানে বিকল্প বা প্রকল্পের নাম, আপনি যদি প্রকল্প থেকে নিজের নাম প্রত্যাহার করতে চান, অনেকে আছে যারা হয়তো প্রকল্পের জন্য সঠিকভাবে প্রযোজ্য নয়, মানে তারা ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, কিন্তু তাও তারা এই প্রকল্পের আন্ডারে সুবিধা বেনিফিটগুলো পাচ্ছিল, সেটা যদি আপনি প্রত্যাহার করতে চান এখন, তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। কোনো রকম আপনার কোনো রকম ইস্যুস ফেস করতে হবে না, যে আপনি হয়তো ভাবছেন যে ও বাবা আমি এতদিন পেয়ে এসছি বেআইনিভাবে, কিন্তু একবার যদি আমি বলে দিই তাহলে তো হয়তো আমাকে শাস্তি দেবে, না একদমই না। আপনি এখানে প্রকল্পের নাম বলে আপনি যদি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁতে টিকমার্ক দিয়ে তাহলে ব্যাপারটা এরকমভাবে করতে পারেন, এবং আপনার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটি সদস্য এইভাবে যে কোনো একটা প্রকল্প থেকে, সরকারি প্রকল্প যেটার হয়তো বেনিফিট আপনি পাচ্ছিলেন কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওটার জন্য সুইটেবল নন, আইনতভাবে বৈধ নন ওই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি নামটা এখন এই ফর্মের মাধ্যমে প্রত্যাহার করে নিতে পারেন। এবং সেটা প্রত্যেকটি সদস্য করতে পারেন। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য। এখানে আপনি সম্মত বলবেন, অবশ্যই সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, না হলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। আর হচ্ছে সঠিক তথ্য দিলে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটা পেতেও সুবিধা হবে, এবং গভর্নমেন্টেরও আপনার ভেরিফিকেশন প্রসেসটা করতে ইজি হয়ে যাবে। এবং আমার মনে হয় আমাদের উচিত গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের যেটায় সাপোর্ট হয়, যেটায় গভর্নমেন্টের সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুবিধা হয়, একজন সুস্থ স্বাভাবিক নাগরিক হিসাবে আমাদের উচিত গভর্নমেন্টের সহযোগিতা করা, ঠিক আছে। তো আমাদের মনে হয় ফর্মটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এখানে সে নিজে স্বাক্ষর করবেন, তারপর হচ্ছে এখানে সরকারি আধিকারিক যে আপনার ফর্মটা চেক করবে সে এখানে তার ব্যাপার। আপনাদের ফর্মের কাজ কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এখানে এই যে সম্মত বলে স্বাক্ষর করলেন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী আমি সমস্ত কিছু সঠিকভাবে এখানে নথি প্রদান করেছি, এবং নিজে স্বাক্ষর করবেন, এবং এখানে আপনার ফর্মটা শেষ হয়ে যাবে। এই যে স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর করলেন, শেষ হয়ে গেল, এন্ড অফ ফর্ম। এবার পরবর্তী কাজ কিন্তু আপনার সরকারি আধিকারিক বা সরকারি যে প্রতিনিধি আছে সে যে ভেরিফিকেশন করবে, যে বাদবাকি প্রসেসটা করবে তার,
ঠিক আছে, এই ফর্মটা শেষ হয়ে গেল। তো আমার মনে হয় না আপনাদের খুব কঠিন ফর্মটা লেগেছে বলে। যদি লেগে থাকে কোনো কাজ, কোনো ব্যাপারে যদি অসুবিধা হয়ে থাকে, কোনো একটা স্পেসিফিক ম্যাটারে যদি আপনারা কোনো ইস্যুস ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই কোয়ারিটি সলভ করার। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, আমার চ্যানেলটি নতুন খোলা হয়েছে আপনাদের সুযোগ সুবিধা দেখার জন্য এবং হেল্প করবার জন্য। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং অবশ্যই বেল আইকন প্রেস করে যাতে আমার পরবর্তী ভিডিওসগুলোর আপডেট তাড়াতাড়ি পেয়ে যান সেই ব্যবস্থা করবেন। থ্যাংক ইউ সো মাচ।